প্রতিদিনকার যে ডিউটি সেই ডিউটিটা কিন্তু মানার জন্য পালন করার জন্য সেই সকালবেলা থেকে আবার আমি রেডি হয়ে গেলাম। আর এই ডিউটিগুলো কিন্তু প্রতিদিন একই রকম করে একই নিয়মে পালন করতে হয়। প্রতিদিনকার গল্পটার চরিত্রগুলো থাকে একই রকম, কিন্তু ভিন্ন ভিন্ন হয় গল্পের প্রতিটা দিনের সূচনা, প্রতিটা দিনের শুরু। আর এই গল্পের শুরু আর এই সূচনা দিয়েই কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা দিন সাজানো হচ্ছে, কখনো হাসিতে কখনো কান্নায়। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেলে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আমার আপু ভাইয়ারা যে যেখান থেকে বসে আজকের এই ব্লগটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ওই যে বললাম সকালবেলা উঠে গেলাম ডিউটি পালন করতে। বাচ্চারা স্কুলে যাবে সেই জন্য ওদের দুজনের টিফিনটাকে আমি একটু রেডি করে দিচ্ছি। জায়েফকে কিন্তু ভুনা খিচুড়ি দিয়েছি, কারণ অনেকক্ষণ স্কুলে থাকতে হয় সেজন্য একটু ভারী খাবার দিই। আর জাওয়াতকে দিয়ে দিলাম সসেজ আর মিট বল, এগুলো পেলে কিন্তু অনেক খুশি হয়ে যায়। সকালবেলায় ভাবছি বিকালবেলা কি রান্না করব, সেই জন্য বিকালবেলার একটা নাস্তা তৈরি করার চিন্তা ভাবনা করছি। আর এই নাস্তায় আজকে আমি পেঁয়াজু বানাবো, সেই জন্য আমি 2 রকমের ডাল ভিজিয়ে নিচ্ছি। একটা হচ্ছে মসুরের ডাল আর একটা হচ্ছে খেসারির ডাল। আমাদের দেশে খেসারির ডাল বলে, কিন্তু আমি জানি না এটা শুদ্ধ বা ঢাকার ভাষায় এটাকে কী ডাল বলে। যদি কেউ জেনে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এখন এটাকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রেখে দিলাম। আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে একটা অর্গানাইজেশন ব্লগ শেয়ার করব, সাথে রান্না শেয়ার করব এবং টুকটাক কিছু শপিং শেয়ার করব। আশা করি আমার আপুদের ভাইয়াদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিবেন। আর সেই সাথে যারা আমার এই চ্যানেলে নতুন আজকেই আমার এই ভিডিওটা দেখছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বন্ধু হয়ে যেতে পারেন। আর সেই সাথে কিন্তু যদি অনেক বেশি ভালো লাগে চাইলে বন্ধু এবং পরিবারের সাথে শেয়ারও করে দিতে পারেন। আজকে কি অর্গানাইজ করছি সেটা তো এতক্ষণে আমার আপুরা দেখে বুঝেই গেছেন। আসলে অনেক দিন হয়ে গেছে যে ডাইনিং রুমের লুকটা একটু চেঞ্জ করি না, তো আজকে ভাবলাম যে ডাইনিং রুমের লুকটা একটু চেঞ্জ করে দেই। আর সেই সাথে বর্ষার সিজনের জন্য গত ডাইনিং লুকটা আমি দিয়েছিলাম, তো এবার বর্ষাটা তো প্রায় শেষ হয়ে যাচ্ছে আর শীত শীত চলে আসছে, সেই জন্য ভাবলাম যে নতুন করে একটু এই ডাইনিং রুমের লুকটা চেঞ্জ করে দেই, তাহলে আবার নতুনভাবে ডাইনিং রুমটাকেও দেখতে ভালো লাগবে। ডাইনিং রুমটা গোছাতে গোছাতে আজকে একটা কমেন্ট পড়ছি, আর এই কমেন্টটা অনেক আগেই একজন আপু করেছিলেন, কিন্তু আমার আসলে দেখা যায় যে ভিডিওর কারণে বা কোনো একটা অন্য কোনো প্ল্যান থাকে যার কারণে আপুর কমেন্টটা পড়ে যে আমি অ্যান্সারটা দিব সেটা আর দেওয়া হয় না। তবে আজকে আমি ভাবছি সেই অ্যান্সারটা দেই, তবে আপুর নামটা আমি আজকে বলবো না, কারণ আপু অনেক কষ্ট পেয়ে একটা কমেন্ট করেছেন আমাকে। সেই কমেন্টটার অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আপুর নামটা মেনশন করছি না। প্রিভিয়াস কোনো একটা ব্লগে আমি শপিং ব্লগ শেয়ার করেছিলাম, আর সেখানে আপুদেরকে বলেছিলাম যে আপুদের যদি দাম জিজ্ঞেস করতে ইচ্ছা করে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে, আমি পরে দামটা বলে দিব। তো অনেক আপুই আমাকে অনেক কমেন্ট করেছেন, আপুরা জানতে চেয়েছেন দাম, কোথা থেকে কিনেছি সেগুলোও জানতে চেয়েছেন, আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। তবে ওই আপুটা আমাকে কমেন্ট করেছিলেন যে আপু আমি আপনার কাছে দাম জিজ্ঞেস করে কি করব, কারণ আমি দাম জিজ্ঞেস করলেও সেটা কিনতে পারবো না, কারণ আমার কোনো শখই পূরণ করা হয় না। আমার হাজব্যান্ডের কাছে যদি আমি কোনো কিছু চাই তাহলে সে আমাকে বলে টাকা নাই, সেই জন্য আমার ওই জিনিসগুলো কেনাও হয় না এবং আমার যে মনের ইচ্ছা বা শখ সেগুলো আর কখনো পূর্ণ হয় না। তো ওই আপুটার কমেন্ট পড়ে কিন্তু আমার খারাপ লেগেছে, অনেক খারাপ লেগেছে। তবে সেই সাথে আপু ভেবেছে যে আমি বোধহয় আমার হাজব্যান্ডের সাথে যাই চাই তাই আমাকে আমার হাজব্যান্ড দিয়ে দেয়, এরকম কোনো একটা কিছু, বা ওনার হয়তো ধারণা যারা কিনতে পারে, যে সমস্ত আপুরা কিনতে পারে তাদের সবার হাজব্যান্ডকে বললেই সবাই দিয়ে দেয়, তা কিন্তু না আপু।
অন্তত আমি আমার ক্ষেত্রে, যেহেতু আমাকে কমেন্টটা করেছেন, আমি আমার ক্ষেত্রের অ্যান্সারটাই আপনাকে দিচ্ছি। আপু, আমার হাজব্যান্ড কিন্তু শুধু আমার বেসিক যে নিডস সেগুলোই পূরণ করে, যেগুলো সংসারের প্রয়োজন, সংসারের জন্য দরকার, সংসারের জন্য এগুলো ছাড়া হবে না, সেগুলোই কিন্তু আমার হাজব্যান্ড আমাকে পূরণ করে দেয়। তার সাথে টুকিটাকি যে আমার একটু একটু শখ আছে সেগুলো হয়তো পূরণ করে দিচ্ছে, কখনো কখনো অনেক বড় শখ আছে সেগুলোও আমি না চাইতে পেয়েছি, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি আশা করি না যে ও আমার শখটাও পূরণ করে দিবে। আর আমি যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি বা আমার যেগুলো আপনাদের সাথে দেখাই সেগুলো শখেরও অনেক ঊর্ধ্বে থাকে, সেগুলো হচ্ছে বিলাসিতা। আর এই বিলাসিতা পূরণ করার জন্য আমার হাজব্যান্ড কোনো দায়বদ্ধতা নেয়নি। সে এগুলো পূরণ করার কোনো রকম কোনো কিছুই আমার কাছ থেকে নেয়নি যে এটা আমাকে পূরণ করে দিতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি এগুলো সম্পূর্ণ সংসারের থেকে টুকটাক করে টাকা বাঁচিয়ে চিপা চাপায় টাকা রেখে তারপর কিন্তু আমি এই জিনিসগুলো কিনি। এই বিলাসিতা কিন্তু আপনাদের ভাইয়া আমাকে কখনোই পূরণ করে দেয় না। আর এগুলো আমার মনে হয় যত আপুরাই কেনাকাটা করেন, নিজস্বভাবেই কেনাকাটা করেন, টাকা জমিয়েই কেনাকাটা করেন, শখ আর প্রয়োজন কিন্তু এক জিনিস, আর বিলাসিতা একদমই আলাদা জিনিস। আপু, আপনার যদি মনে হয় যে আপনার হাজব্যান্ড আপনাকে কিনে দিচ্ছে না, টাকা নাই বলে, তাহলে কিন্তু সেম জিনিসটা আমার হাজব্যান্ডও বলে যে আমার কাছে টাকা নাই। তো সেই টাকা নাই শোনার চাইতে আমার সেই বিলাসিতাটা চিপা চাপার টাকা জমিয়েই কিনে ফেলি। এতে করে আমার সুখ, আমার আনন্দ আর ওর কানের কাছে গিয়েও আমার মাছির মতো ভ্যান ভ্যান করতে হয় না। আশা করি আমার আপু অ্যান্সারটা পেয়ে গেছেন। আর এর চাইতে বড় করে অ্যান্সার দিতে গেলে আজকে রান্নাটা আপনাকে শেয়ার করতে পারবো না, কি রান্না করছি। আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করব, আর সেই জন্য এখন আমি যেটা করছি সেটা হচ্ছে চিংড়ি মাছটাকে ভালো করে আমি চিংড়ি মাছের রগ আর মাথার যে ময়লা সেগুলো পরিষ্কার করে হলুদ আর লবণ আর মরিচের গুঁড়া দিয়ে কিন্তু হালকা ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজলে কিন্তু একদম রাবারের মতো শক্ত হয়ে যাবে, যেটা আমি চাই না। আমি চাই চিংড়ি মাছটা একটু নরম নরম থাকুক। তাই দুই মিনিটের মতো আমি চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এই চিংড়ি মাছটা আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। এত সুন্দর একটা স্মেল আসে সরিষার তেলের, যে কি বলবো। চিংড়ি মাছগুলো একটু বড় বড় হলেই কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা খেতে ভালো হয়। তো আমার কাছে মাঝারি সাইজের চিংড়ি মাছ আছে, সেটা দিয়েই ভাবলাম যে চিংড়ি মাছের মালাইকারিটা করি। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়। এখন আমি চিংড়ি মাছটাকে ভেজে নেওয়ার পর আবার আমি আরেকটা পাতিলের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিয়েছি দারচিনি আর বেশ কয়েকটা এলাচি। এবার আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আর এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব, যেন এটার যে কাঁচা কাঁচা ভাবটা আছে সেটার গন্ধটা চলে যায়। এইদিকে কিন্তু আমি সরিষা বাটা দিয়ে দিলাম বেশ খানিকটা, আর এখানে দিয়েছি বাদাম বাটা। তারপর আমি দিয়ে দিলাম টক দই, আর সাথে শুকনো মরিচ দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, এবং সেই সাথে কিন্তু আমি চিনি ব্যবহার করব। আর এদিকে খুব ভালো করে মশলাটা কষানোর জন্য আমি পানি দিয়ে দিলাম। এই তো খুব ভালো করে যখন তেলটা উপরে চলে আসলো তখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা। আর এখন যে কত সুন্দর একটা স্মেল এসেছে, এরপরে আরেকটা স্মেল আসবে, সেটা আরেকটা জিনিস দেওয়ার পর, যেটা ছাড়া চিংড়ি মাছের মালাইকারি আসলে একদমই অসম্পূর্ণ থেকে যায়, সেটাও দেওয়া হবে। তেলটা যখন খুব ভালো করে উপরের দিকে উঠে আসলো তখন কিন্তু আমি এই যে নারিকেলের দুধটা দিয়ে দিচ্ছি। নারিকেলটাকে বেটে তারপর এখানে পানি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েই কিন্তু আমি এই দুধটা তৈরি করেছি। এই দুধটা দেওয়ার পর আমি এক্সট্রা করে আর কোনো পানি ব্যবহার করব না, এটা থেকেই কিন্তু যা শুকিয়ে তারপর সুন্দরভাবে চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি হয়ে যাবে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4-5টা, আর দিয়ে দিলাম এখানে আমি কিশমিশ। কিশমিশটাকে আমি বেটে দিতে চেয়েছিলাম কিন্তু বাটার সেই সুযোগ হয়নি, সেজন্য আমি আস্ত করেই কিশমিশটা দিয়ে দিলাম। চিংড়ি মাছের মালাইকারি শুধু এখন হয়ে যাওয়ার পালা, তো তার আগে একটু চুলাটাকে মুছে নিচ্ছি। রান্নাঘরের কাজগুলো রান্নার সাথে সাথে করে নিলে কিন্তু আমার ভেজালটা অনেক কমে যায়, তো সেই জন্যই এই কাজটা আমি করে নেওয়ার চেষ্টা করি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় করে ফেলি, তবে মাঝে মাঝে একদম মেজাজটা খারাপ থাকে বা কোনো কারণে সময় করে উঠতে পারি না, তখন রান্নার শেষে কাজগুলো করা হয়। তো এখন আমার
চিংড়ি মাছের মালাইকারিও হচ্ছে, আর এদিকে আমার চুলা রান্নাঘর সবই ক্লিন করা হয়ে গেল। এই তো আমার চিংড়ি মাছের মালাইকারিটা রেডি, আর আমি সার্ভ করে দিয়েছি সুন্দর একটা ডিশে। আর সেই সাথে কিন্তু চিংড়ি মাছের মালাইকারির স্মেলটা পুরো ঘরে ঘরে হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর সেই সাথে চলেন একটা ছোটোখাটো শপিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর এই ভিডিওটাও আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমি অল্প দামে ভ্যান থেকে কি কিনেছি। একেবারেই যে রাস্তার পাশের ভ্যানগুলো আছে সেগুলোতেই কিন্তু এগুলো পাওয়া যায়, আর সেখান থেকেই আমি অনেক কম দামেই কিন্তু এগুলো আসলে কিনেছিলাম। আর এই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি জাফরিনা জাওয়াদের জন্য কিনেছিলাম 2টা। আর এগুলো আমি আগে কোনো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওই সময় আমি 2টা বাটিই পেয়েছিলাম ভ্যানের মধ্যে, কিন্তু কোনো রকমের গ্লাস ছিল না। তো কয়দিন আগে এই গ্লাসগুলো আমি দেখেছি আর আমার চোখে পড়েছে, আর তখনই আমি সাথে সাথে এই গ্লাসগুলো নেওয়ার জন্য একদম উঠে পড়ে লেগে গিয়েছি। যখন দেখেছিলাম তখন আমার কাছে টাকা ছিল না, এগুলো খুব সম্ভবত 80 টাকা করে নিয়েছে। আর এগুলো আমি যখনই দেখেছি সাথে সাথেই আমার পছন্দ হয়ে যাওয়ার পরেও কিনতে পারিনি, পরে 2-1 দিন পরে গিয়ে আমি এই যে গ্লাসগুলো সেগুলো কিনেছি। বাটিগুলো কিন্তু 100 টাকা করে নিয়েছিল, আর এই যে গ্লাসগুলো সেগুলো 80 টাকা করে নিয়েছে। খুবই সুন্দর, আর আমার বাচ্চারা তো এগুলো পেয়ে অনেক বেশি খুশি। তো এগুলোতে বাচ্চাদেরকেই আসলে মেইনলি খাবার দিলে বেশি ভালো লাগবে। আর আমরা বুড়ারা তাহলে কি করব, আমাদের জন্য খাবার লাগবে না? সেই জন্য আমি এগুলো কিনেছিলাম ভ্যান থেকেই। এখানে সকালবেলার নাস্তা আসলে মেইনলি দেওয়া যাবে, পাস্তা দেওয়া যাবে, নুডলস দেওয়া যাবে, বা বিভিন্ন ধরনের ফ্রুটস কাটলে সেগুলোও দেওয়া যাবে। তো সেই জন্যই আমি এই বাটিগুলো কিনেছিলাম। এগুলো দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর, আর এগুলোর যেই ম্যাটের যে ফিনিশিংটা সেটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আর ভ্যানে যেহেতু আছে সেখানে একই সাথে যে অনেক কিছু পাওয়া যায় বা সেট ধরে কিনতে পারবো সেরকম তো থাকে না। দেখা যায় যে অনেক ক্ষেত্রে লাকি থাকলে সেগুলো পেয়ে যায়, অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। তো এইগুলো আমি 2টা করে পেয়েছিলাম। আর ভ্যানে তো অনেক ডিফেক্ট থাকে, অনেক রকমের প্রবলেম থাকে, একটু দেখে টেখে কিনতে হয়। তো এগুলো আমি 2টা কিনেছি, আর ওই যে আগে দেখালাম ওগুলো 2টা কিনেছি। পরে কখনো আবার 2টা পেলে আমি 6টা করে নিব আর কি। তো সেই জন্য এখন 4টা আছে। আর এগুলো আমি কেন কিনেছি সেটাও একটু দেখাই। এই যে এই ছোট ছোট বাটিগুলো, এগুলো কিন্তু আমার আগেই কেনা ছিল, এগুলো কিন্তু ভ্যান থেকেই নেয়া। আর অনেক সুন্দর এই বাটিগুলো, কিন্তু অনেকই সুন্দর। এগুলো যদি দোকান থেকে কিনতে যেতাম তাহলে আমার অনেক দাম নিত। আর এত সুন্দর একটা ম্যাট ফিনিশিং দেওয়া আছে। এখানে দই খেতে পারবো, বিভিন্ন ধরনের মিষ্টি টিষ্টি ছোটোখাটো জিনিস, রসমালাই, এগুলো খাওয়া যাবে। আর এই জন্য আমি এখানে সুন্দর 6 কালারের 6টা নিয়েছি। আর এত কিউট এই জিনিসগুলো, তো ওগুলো বাসায় যেহেতু ছিল সেই সাথেই কিন্তু মিল রেখে আমি ওই বাটিগুলো কেনার চেষ্টা করেছি, যেন কখনো কোনো সেট হিসাবে দিতে গেলে আমি দিতে পারি। তো আপনাদের কাছে এই যে টুকটাক যে জিনিসগুলো আছে সেগুলো কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। বাটিগুলো 100 টাকা করে নিয়েছে, আর এই ছোট বাটিগুলো যে কত টাকা নিয়েছিল আমার ঠিক মনে নেই, খুব সম্ভবত 60 থেকে 70 টাকা এরকম কোনো একটা দামের মধ্যেই ছিল, আমার সম্পূর্ণ মনে নেই আসলে। তো কেমন হয়েছে এই যে আমার ভ্যানের কেনাকাটা, সেটা কিন্তু আমাকে জানাবেন আপুরা। শপিং দেখানো তো শেষ হয়ে গেল, আর এখন বিকালবেলা নাস্তায় চলে আসি। সকালবেলা তো ভিজিয়ে রেখেছিলাম ডালটা, সেই ডাল এখন খালা বেটে দিচ্ছে। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারতাম, তবে ডাল বাটাটার যেই সৌন্দর্য ব্লেন্ডারে ব্লেন্ড করলে সেই সৌন্দর্যটা পাওয়া যায় না, আর মুচমুচেও কিন্তু একটু কম হয়। এদিকে খালা ডাল বেটে দিয়ে গেছে, আর এখন আমি ডালের সাথে যা যা মিশিয়ে নিচ্ছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে দেই। পেঁয়াজু কিন্তু খুবই ইজি বানানো। আর এই যে শীত আসছে বা রোজার সময় তো আমরা পেঁয়াজু খাই, কিন্তু শীতের সময়ও কিন্তু এই পেঁয়াজুটা অনেক বেশি টেস্ট লাগে খেতে।
পেঁয়াজুর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর সেই সাথে আদা রসুন বাটা এবং এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আর আমি কোনো কিছুই ব্যবহার করব না, শুধু লবণ দেওয়া বাকি, সেই লবণটাও আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম। এখানে অনেকে ব্যবহার করেন বিভিন্ন ধরনের মশলা, তারপরে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, অনেককে দেখেছি আমি মরিচের গুঁড়া ব্যবহার করতে, কিন্তু আমি পেঁয়াজু বানানোর সময় এগুলো কোনো কিছুই ব্যবহার করি না। একদমই নর্মালভাবেই এইভাবে আমি পেঁয়াজুটা ভেজে নেই। আর এইভাবে পেঁয়াজু ভাজলে অসাধারণ লাগে খেতে, আর অনেক বেশি মুচমুচে হয়। পেঁয়াজু মুচমুচে কেমন হবে সেটা আসলে ডিপেন্ড করে পেঁয়াজু থেকে পানি বের হয়ে যায় কিনা। অনেক সময় পেঁয়াজুর যেই পেস্টটা থাকে সেটা থেকে পানি বের হয়ে গেলে তখন এই মুচমুচে ভাবটা কিন্তু আর আসে না। আমার কিন্তু পেঁয়াজুটা একদমই সুন্দর ব্রাউন কালার হয়ে যাচ্ছে, আর সেই সাথে আমি সবগুলো পেঁয়াজুকে এভাবেই তুলে নিব। আপনারা যারা আমাকে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, আর যারা নতুন নতুন আমার এই চ্যানেলে যোগ হয়েছেন, বন্ধু হয়েছেন, আমাকে সাপোর্ট করছেন, আপনাদের সবাইকে কিন্তু আমি ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারবো না। আপনাদের যে এত সুন্দর সুন্দর কমেন্ট করার যে ইচ্ছাটা বা আপনাদের যেই ভালোবাসাটা আমাকে দেখান, সেটার জন্যই কিন্তু আমি প্রতিদিন একটু একটু করে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করি। আর এভাবেই পাশে থাকলে আমি আসলেই আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ অন্য কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।